আজ আমরা জিআরই বিগ বুকে একটা রিডিং কম্প্রিহেনশন দেখব যার ডিফিকাল্টি লেভেল হচ্ছে হার্ড। এবং আমরা জানি যে জিআরই বিগ বুকের ডিফিকাল্টি লেভেল যখন হার্ড হয় ইট মিনস ওই প্যাসেজগুলো বেশ ফর্মিডেবল এবং জেনারেলি আমাদের এক্সামিনার যারা আছেন তারাও দেখি স্টুডেন্টদের জন্য খুব বেশি স্কেয়ারি একটা ব্যাপার। তাই আজ আমরা এরকম একটা আর্টসে বা রিডিং কম্প্রিহেনশনকে সহজে কিভাবে ডিল করা যায় এবং মিনিং ফিগার আউট করে আমরা কিভাবে এমসিকিউ সলভ করবো তার টেকনিক আমরা দেখব। তো প্যাসেজটি হিউম্যানিটিস প্যাসেজ। আমরা শুরু করছি। A scientific view of language was dominant among philosophers and linguists who affected to develop a scientific analysis of human thought and behavior in the early part of the century. প্রথমে খেয়াল করবেন যে আমাদের এখানে OneNote এর মাইক্রোসফটে যে ভিউ দেখছেন সেখানে সায়েন্টিস্টিক ওয়ার্ডটিকে ট্রেডমার্ক করা আছে সিন্স এটা আউট অফ ডিকশনারি একটা ওয়ার্ড। কারণ কি? অথবা এখানে সায়েন্টিফিক ওয়ার্ড ইউজ না করে সায়েন্টিস্টিক ওয়ার্ড ইউজ করেছেন বিজ্ঞানের অতিমাত্রার যে ব্যবহার সেটাকে ব্যঙ্গ করে, এবং সেটাকে তিনি ডাবল কোট মার্কের মধ্যে রেখেছেন। তিনি বলছেন যে ভাষাকে বিজ্ঞানের মতো অঙ্ক, সূত্র, তত্ত্ব দিয়ে চুলচারা বিশ্লেষণের মাধ্যমে যে ভিউ বা থিওরি প্রদান করা, অর্থাৎ ভাষাকে গণিতের মতোই 2+2=4 এভাবে বিবেচনা করার যে প্রবণতা সেটা প্রাধান্য পায় বা ডমিনেন্ট ছিল ফিলোসফার্স, দার্শনিক এবং লিঙ্গুইস্ট ভাষাবিদ তাদের মাঝে এবং এরা এই শতাব্দীর শুরুর দিকে মানুষের চিন্তা ভাবনা, ব্যবহার, আচার আচরণকে সায়েন্টিফিক অ্যানালিসিস করতে চেয়েছেন, যেটা আসলে অসম্ভব। এবং সেই অসম্ভব জিনিসটাকে লেখক এখানে কটাক্ষ করেছেন। বলা হচ্ছে হু আফেক্টেড শব্দের একটা অর্থ প্রভাব ফেলা, কিন্তু আফেক্টেড আরেকটা অর্থ ভাব ধরা অথবা ভান নেওয়া, ভান করা। সো তারা ভান করেছে, তারা এমন একটা ভাব নিচ্ছে, সুপিরিয়রিটি ভাব নিচ্ছে যে আমরা মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনাকে সায়েন্টিফিক্যালি অ্যানালাইসিস করব। ফর এক্সাম্পল, আপনি কেন চা পছন্দ করেন এটা তারা সায়েন্টিফিক্যালি প্রুফ করবে যে এই লোকটা চা পছন্দ করে, কেন কফি পছন্দ করে না। লেখক বুঝতে যাচ্ছেন যে হিউম্যান থট এবং বিহেভিয়ার এটাকে সায়েন্টিফিক অ্যানালিসিসের মাধ্যমে ব্যাখ্যা করা ইম্পসিবল। কিন্তু এই চেষ্টাটা করেছেন একদল ফিলোসফার এবং একদল লিঙ্গুইস্ট বা ভাষাবিদ, ভাষাতত্ত্ববিদ, তারা এটা করেছেন। Under the force of this view, it was perhaps inevitable that the art of rhetoric should pass from the status of being regarded as a questionable work. এইটুকু প্রথমে দেখি। Under the force of this view, view শব্দের অর্থ থিওরি, মতামত, তত্ত্ব। Force of this theory পুরো ফ্রেজের অর্থ হচ্ছে এরকম। Under the force of this theory, এই তত্ত্বের ভিত্তিতে বিবেচনা করলে, ফোর্স মানে হচ্ছে এখানে কন্ডিশন, রেসপেক্ট, অর্থাৎ এই তত্ত্বের আলোকে বিবেচনা করলে আমরা বলতে পারি আন্ডার দ্য লাইট অফ দিস থিওরি। এটা বললে সহজ হতে বুঝতে। ইট ওয়াজ পারহ্যাপস সম্ভবত ইনএভিটেবল মানে অবশ্যম্ভাবী, আনঅ্যাভয়েডেবল। তাই এই থিওরির আন্ডারে বিবেচনা করলে ব্যাপারটি অবশ্যম্ভাবী ছিল যে অবশ্যই করতে হতো যে the art of rhetoric should pass from the status of being regarded as a questionable work. আমাদের নতুন করে জানতে হবে rhetoric কি জিনিস। rhetoric হচ্ছে কবিতা, গান, আবৃত্তি, ছড়া, গল্প, উপন্যাস ইত্যাদিতে কবি, সাহিত্যিক, দার্শনিক বা লেখকরা, এমনকি নাটকে করে থাকেন, ছন্দ, উপমা, ভাষার অলঙ্কার বিভিন্নভাবে মানুষের মনের আবেগকে তাড়িত করে। তারা আমাদের ইমোশন লেভেলকে ইনফ্লুয়েন্স করে। তো সাহিত্যের যে শাখা হিউম্যান ইমোশনকে প্রভাবিত করে, ইনফ্লুয়েন্স করে, তাকে বলা হচ্ছে দি আর্ট অফ রেটরিক। এটা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজের একটা শাখাও, কারণ ভাষাকে বিভিন্নভাবে মডিফিকেশন করে উপমা বা কম্পারিজন, মেটাফোর, সিমিলি এগুলোর মাধ্যমে আপনি কি করতে পারেন, ভাষাকে পাঠক, লেখক, দর্শক সবার কাছেই খুব আকর্ষণীয় করে তুলতে পারেন। যেমন একটা আর্ট অফ রেটরিক এক্সাম্পল দিই আমরা, তাহলে বোঝা সহজ হবে। যখন আমরা বলি যে তুমি চাঁদের মতো সুন্দর, তখন কিন্তু আপনি যার প্রশংসা করছেন তার মনে একটা অন্যরকম একটা প্রভাব ফেলবে যে না, যদি সত্যি সত্যি সে বলে থাকে আমাকে চাঁদের মতো সুন্দর, তাহলে সে তো আমাকে আসলে পছন্দ করে বা আমাকে আসলে সে প্রেজ করে। ঠিক আছে, এই যে আমি বললাম আপনি সুন্দর, এই কথা না বলে আমরা বললাম আপনি চাঁদের মতোই সুন্দর। এই চাঁদের মতোই সুন্দর এটাকে বলে রেটরিক। বলা হচ্ছে যদি আমি সায়েন্টিফিক্যালি অ্যানালিসিস করি তাহলে কিন্তু এই কথা ভুল, তাই না? যে
একটা মানুষ কিভাবে চাঁদের সমান হয়। আর সায়েন্টিফিক অ্যানালিসিস সবসময় বুঝি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, ম্যাথমেটিক্সে যেটা দেখি। সো রেটরিক আর সায়েন্স কিন্তু দুটো বিপরীত পথে হাঁটে। এই কারণে যখন ফিলোসফার এবং লিঙ্গুইস্ট ভাষাবিদরা সায়েন্স দিয়ে ভাষাকে বিবেচনা করছেন, তাহলে কবিতা গল্পে রেটরিকের ব্যবহার বা এই ধরনের উপমা শিল্পের ব্যবহার শুড পাস, চলে যাবে। পাস মানে চলে যাবে ফ্রম দ্য স্টেটাস অফ বিং রিগার্ডেড, রিগার্ড মানে বিবেচনা করা, স্টেটাস মানে মর্যাদা, অ্যাজ অফ কোয়েশ্চেনেবল ওয়ার্থ, ওয়ার্থ মানে যোগ্যতা, স্টেটাস, স্টেটাস অলমোস্ট একটা সিনোনিমাস ওয়ার্ড, ওয়ার্থ মূল্য। তো পুরো লাইনের অর্থটা এরকম, যেহেতু ভাষাকে আমরা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছি, তাই ভাষার মধ্যে উপমা অলংকার, মানুষকে বা প্রকৃতিকে আপনি পাখি, আকাশ, বাতাস, ঝর্ণা এগুলোর সাথে তুলনা করছেন কাউকে, এই আর্ট অফ রেটরিক কিন্তু মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ কোশ্চেনেবল হয়ে যাবে। সোজা কথা, রেটরিকের মূল্যায়ন থাকবে না যখন আপনি ভাষাকে সায়েন্স দিয়ে অ্যানালাইসিস করবেন। রাইটার বলে দিচ্ছেন ফার্স্ট ব্র্যাকেটে ব্যাখ্যা যে বিকজ it might be both a source of pleasure and a means to urge people to right action. It might also be a means to distort truth and a source of misguided action. বলা হচ্ছে যদিও কিনা কবিতা বা গানের যে ল্যাঙ্গুয়েজ গুলো আপনারা দেখবেন যে গান শুনে আমরা মজা পাই, তাই না? আমরা প্লেজার পাই, কারণ কি? গান হচ্ছে একটা সোর্স অফ প্লেজার, কারণ হচ্ছে গানের মধ্যে রেটরিক আছে। রেটরিক বাদ দিলে গান আপনার মনে কখনোই প্লেজার দেবে না। তাই আমি যখন গানকে সায়েন্টিফিক অ্যানালিসিস করব, গানের অনেক কথা আমার কাছে কি মনে হবে? মিথ্যা, এটা তো সম্ভব না। মিনস টু আর্জ পিপল টু রাইট অ্যাকশন। আসলে গান, কবিতা এগুলো কি করে? কাজী নজরুলের কবিতা আমরা যখন পড়েছি, বিদ্রোহী কবিতা, ঠিক আছে, অথবা চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই ধরনের কবিতা মানুষকে আর্জ করে, মানুষকে ইন্সপায়ার করে, আর্জ মানে হাইলি ইন্সপায়ার করে টু রাইট অ্যাকশন, যাতে করে তারা কাজে উদ্যমী হতে পারে, সঠিক পথের সন্ধান পেতে পারে। তো বলা হচ্ছে যে রেটরিকের কাজ হচ্ছে আপনাকে প্লেজার দেওয়া এবং আপনাকে রাইট ডিরেকশন দেওয়া, জাতির জন্য দিক নির্দেশনা দেওয়া। স্বাধীনতা যুদ্ধের সময় যে গানগুলো, সেগুলো আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। তো এই সমস্ত গানের মধ্যে রেটরিক আছে, বাট এই গানগুলোকে যখন আমরা সায়েন্টিফিক্যালি অ্যানালিসিস করব, তখন আমরা দেখব কি যে সত্যকে এরা পরিবর্তন করে ফেলে। ডিস্টোর্ট মানে চেঞ্জ করা, মুছড়ে ফেলা, পরিবর্তন করা। তাই সায়েন্টিফিক অ্যানালিসিস করলে গানগুলো সত্যকে পরিবর্তন করে ফেলে। তাই কিন্তু প্ল্যাটো কি করেছিলেন আপনারা জানেন কিনা? প্ল্যাটো বলেছিলেন কবি, সাহিত্যিক বা গায়ক যারা আছে এরা সবাই মিথ্যুক। প্ল্যাটো বলেছিলেন এদের কোনো জায়গায় নেই আমার রাজ্যে। তাই এখানে বলা হচ্ছে যে যেহেতু রেটরিক একটা পথ, একটা মাধ্যম, মিনস টু ডিস্টোর্ট ট্রুথ, এটা সত্যকে পরিবর্তন করে ফেলে, মিথ্যা করে ফেলে। এবং সায়েন্টিফিক অ্যানালিসিস করলে হয়তো বোঝা যাবে যে না, কবিতা, গান এগুলোকে মানুষকে মিসগাইড করে, মানুষকে উল্টাপাল্টা স্বপ্ন দেখায়, আপনাকে ওভার রোমান্টিক করে ফেলে। সেজন্য আমার রেটরিককে কি হবে, যখন আমি ল্যাঙ্গুয়েজকে সায়েন্টিফিক্যালি অ্যানালিসিস করছি, সায়েন্টিস্টিক ভাবে দেখছি, তখন রেটরিককে আমরা কি করব? ঘৃণা করবো। আমরা বলবো যে না, কবিতা, গল্প, সাহিত্য এগুলো খুব বাজে জিনিস, গান খুবই বাজে জিনিস, মানুষকে মিথ্যা ইনফরমেশন দেয়, গানের মধ্যে কোনো সায়েন্টিফিক ট্রুথ নেই। সেই কথাই বলা হচ্ছে টু দ্য স্টেটাস অফ বিং হোলি কন্ডেমড। কন্ডেম শব্দের অর্থ সমালোচনা করা, নিন্দা করা, জানানো। তাই যখন আমাদের এই শতাব্দীর মধ্যে একদল ভাষাবিদ, ভাষাতত্ত্ববিদ, ফিলোসফার তারা ভাষাকে সায়েন্স দিয়ে অ্যানালিসিস করা শুরু করলেন, ভাষার ম্যাথমেটিক্যাল বিশ্লেষণ দেওয়া শুরু করলেন, তখন রেটরিক কিন্তু নিন্দাযোগ্য হয়ে পড়লো। বলা হলো যে না ভাই, গান বাজনা এগুলোর মধ্যে যেসব কথা বলা হয় এগুলো সবই মিথ্যা কথা। আমরা অথরের টোন থেকে বুঝতে পারছি যে অথর বলছেন যে ভাষা পিওর সায়েন্স দিয়ে বিবেচনাযোগ্য নয়। এইটুকু আমরা ফার্স্ট প্যারা থেকে বুঝতে পেরেছি। If people are regarded only as machines guided by logic, as they were by these scientific thinkers, rhetoric is likely to be held in low regard. লাস্ট প্যারার যে কথাটা ছিল আবার রিপিট করা হয়েছে। মনে হচ্ছে যে হ্যাঁ, যদি আমরা ধরি যে মানুষ, আমরা যারা মানুষ আছি তারা যন্ত্রের মতোই, যে আমাদের কোনো ইমোশন নাই। আপনি একটা কম্পিউটার, আপনার কোনো ইমোশন নাই, যে শুধু লজিক বুঝে, বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল এগুলো শুধু বুঝি। তো বলা হচ্ছে মানুষ যদি মেশিন হয়, তেমনটাই চিন্তা করছে এই সমস্ত সায়েন্টিস্টিক থিঙ্কাররা, অর্থাৎ যারা ভাষাকে গণিত দিয়ে বিশ্লেষণ করেছে, তারা মানুষকে কি হিসেবে চিন্তা করেছে? মেশিন হিসেবে চিন্তা করেছে, যে এরা শুধু লজিক দ্বারা পরিচালিত হয়। রেটরিক ইজ লাইকলি টু বি, সম্ভাবনা আছে, হেল্ড ইন লো রিগার্ড। রিগার্ড মানে হচ্ছে রেসপেক্ট, লো মানে কম। তাহলে রেটরিকের আর কোনো সম্মান থাকবে না, এর সম্মান কমে যাবে। ফর দ্য মোস্ট অবভিয়াস ট্রুথ অ্যাবাউট রেটরিক ইজ দ্যাট, সবচেয়ে যেটা আমাদের চোখে পড়ে, অবভিয়াস ট্রুথ, চোখে পড়ার মতো সত্য, রেটরিক, গান, কবিতা এগুলোতে কি? ইট স্পিক্স টু দ্য হোল পারসন। ইম্পর্টেন্ট লাইন, টু দ্য হোল পারসন মানে
এটা আমার বডির সাথে কথা বলে না, এটা আমার মনের সাথে কথা বলে। টু দ্য হোল পার্সন বলতে বোঝানো হচ্ছে আপনার ভেতরের মানুষের সাথে, আপনার আত্মার সাথে কথা বলে। আপনার ভেতরে লুকিয়ে থাকা আরেকটা যে মানুষ, সেই মানুষের সাথে কথা বলে গান। এই জন্য ভালো লাগে একটা গান একবার শুনলে আপনি মুখস্থ করে ফেলেন। তো রাইটার বলছেন আমাদেরকে যে রেটরিক আসলে মানুষের মনের সাথে কথা বলে, মানুষের ব্রেনের সাথে না। বা এটা যন্ত্র হিসেবে চিন্তা করলে মানুষের হাত পায়ের সাথে কথা বলে না। এবং রেটরিকের মধ্যে এক ধরনের আর্গুমেন্ট থাকে, বলা হচ্ছে ইট প্রেজেন্টস ইটস আর্গুমেন্ট ফার্স্ট। ইম্পর্টেন্ট লাইন। রেটরিকের মধ্যে অর্থাৎ কবিতা গানের মধ্যে একদম যে লজিক বা যুক্তি নেই এমন না, এখানেও যুক্তি আছে। এখানে এক ধরনের লজিক দেওয়া হয়। কেন? কারণ মানুষ তো রেশনাল বিং। রেশনাল বিং অর্থ যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা করে এমন প্রাণী। বিং শব্দের অর্থ প্রাণী। তাহলে বলা হলো যে যেহেতু মানুষ যুক্তি এবং বুদ্ধিতে চিন্তা করতে পারে, তাই গান কবিতায় অবশ্যই যুক্তির আশ্রয় থাকে। আবার একই সাথে because persuasive discourse if honestly conceived always has a basis in reasoning। বলা হলো যে গানের মাধ্যমে কিন্তু আপনাকে পারসুয়েট করা হয়। পারসুয়েট মানে কি? বুঝিয়ে রাজি করানো। গানের মাধ্যমে পারসুয়েসিভ ডিসকোর্স অর্থাৎ বুঝিয়ে রাজি করানো হয়। ডিসকোর্স মানে হচ্ছে আ পিস অফ রাইটিং, যে কোনো লেখা, গান হোক কবিতা হোক, জেনারেলি এটাকে ডিসকোর্স বলতে পারেন। ডিসকোর্সে আরো মিনিং আছে, তবে এই প্যাসেজে বোঝানো হচ্ছে গান কবিতা যখন আমরা রেটরিক ব্যবহার করি সেটা এক ধরনের পারসুয়েসিভ ডিসকোর্স। এখানে লজিক থাকে কিন্তু এখানে ইমোশনও থাকে। লজিক দিয়ে আপনাকে একসময় বোঝানো হয়, আবার ইমোশন দিয়ে আপনার মনটাকে কেড়ে নেয়। ইফ অনেস্টলি কনসিভড, অনেস্টলি শব্দ অর্থ মন দিয়ে, কনসিভড অনুধাবন করা। তো আবার এটা যদি আবার মন দিয়ে আমরা অনুধাবন করি, অলওয়েজ হ্যাজ এ বেসিস ইন রিজনিং। তো গানগুলো কিন্তু মন দিয়ে অনুধাবন করলে দেখবো এগুলোর মধ্যে এক ধরনের যুক্তি আছে। আচ্ছা, লজিক্যাল আর্গুমেন্ট ইজ দ্য প্লট। প্লট মানে মূল কাহিনী, মূল বক্তব্য। যে কোনো গানেরই, যে কোনো কবিতারই একটা লজিক্যাল আর্গুমেন্ট আছে। ধরা যাক নজরুল যখন বিদ্রোহী কবিতা লিখছেন, অথবা তিনি আমাদের যে রণসঙ্গীত লিখেছেন, সেখানে ইংরেজ বা উপনিবেশ শাসনের বিরুদ্ধে তিনি লিখেছেন, সেখানে লজিক্যাল আর্গুমেন্ট আছে তার প্লটে। সো লজিক্যাল আর্গুমেন্ট ছাড়া কিন্তু রেটরিক আগায় না। অ্যাজ ইট ওয়ার, ঠিক যেমনটা থাকে অফ এনি স্পিচ অর এসে, যে কোনো বক্তব্য বা যে কোনো লেখনীতে লজিক্যাল আর্গুমেন্ট থাকবেই। তার কাজ কি? ইন্টেন্ডেড টু উদ্দেশ্য হলো পারসুয়েট পিপল, লোকদেরকে বুঝিয়ে রাজি করানো। ইয়েট, তা সত্ত্বেও, ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ রেটরিক। বলা হলো তা সত্ত্বেও রেটরিকের একটা মাত্র বৈশিষ্ট্য হচ্ছে লজিক। বাট রেটরিকের আরো বৈশিষ্ট্য আছে যেটা লজিকের বাইরে যায়, যেটা আপনার মনকে ইমোশনাল করে ফেলে। জসীমউদ্দিনের কবর কবিতা, লজিক অবশ্যই আছে যে মানুষ মরে গেছে, আপনি শোক পালন করছেন, কিন্তু কবিতার ছন্দ, তাল এবং কবিতার বর্ণনা ভঙ্গি আপনার মনকে স্পর্শ করে। সেটাই বলা হচ্ছে যে ইট গোজ বিয়ন্ড দিস, লজিকের বাইরে আপনাকে নিয়ে যায়, and appeals to, সারা জায়গায়, মনে আবেদন জায়গায়, টু পার্টস অফ আর নেচার। নেচার মানে আবার মনের ভেতরের অংশ। কোন অংশ? দ্যাট আর ইনভলভড ইন ফিলিং, যে অংশ দিয়ে আপনি ফিল করেন, যে অংশ আপনার মধ্যে কামনা বাসনা তৈরি করে, ভালোবাসা তৈরি করে, যেই মনের যে অংশের কারণে আপনি উদ্যমী হন, যে মনের যে অংশের কারণে আপনি কষ্ট পান। সো আপনি কোনো কাজে উদ্যমী হন, জীবনে লক্ষ্য রাখেন, জীবনে কষ্ট পান, কারো কাছ থেকে কষ্ট পান, ব্যথা পান, এই অংশকে প্রভাবিত করে রেটরিক। শুধু লজিক কিন্তু সেটা পারে না। একটা সায়েন্টিফিক প্যাসেজ পড়ে, নিউটনের 3টা ল পড়ে আপনার মধ্যে ফিলিংসও ক্রিয়েট হবে না, সাফারিংসও ক্রিয়েট হবে না। বাট একটা কবিতা গান শুনে বা পড়ে আপনার মধ্যে এগুলো ক্রিয়েট হতে পারে। ইট রিকলস, এটা মনে করিয়ে দেয়, রেলেভেন্ট ইনস্ট্যান্সেস অফ দ্য ইমোশনাল রিঅ্যাকশনস অফ পিপল। তো আপনার জীবনের যে প্রাসঙ্গিক যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আপনার ইমোশনাল লেভেলে চলে আসে। সো কবিতা দেখলেন বা গানে দেখলেন কেউ একজন প্রতারিত হয়েছে, কবিতা বা গানে দেখলেন কেউ একজন দেশপ্রেম উদ্বুদ্ধ হয়েছে, আপনার মধ্যে প্রতারণা বা দেশপ্রেম উদ্বুদ্ধ হওয়ার ইমোশন চলে আসে। সো রেটরিক, কবিতা, গল্প বা সাহিত্যে, গানে যেটা ইউজ করা, সেটা আপনার মধ্যে থেকে ইমোশনাল রিঅ্যাকশনটাকে বের করে আনে। টু সার্কামস্ট্যান্সেস রিয়েল, অ্যাজ ইফ এটা একদম বাস্তব, আপনার চোখ দিয়ে পানি চলে আসে। আপনি একটা মুভি দেখতে গিয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দেন। ওর ফিকশনাল, মাঝে মধ্যে এমন হতে পারে যে কোন ফিকশনাল কাহিনী দিয়েও আপনাকে করা হতে পারে যেটা অবাস্তব ঘটনা, দ্যাট আর সিমিলার টু আওয়ার ওন সার্কামস্ট্যান্সেস, যেটা আমাদের বাস্তব অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে নাটক, সিনেমাতে, গল্পে, প্রবন্ধে যখন আমরা দেখি, তখন আমরা ক্যারেক্টারগুলোর সাথে বা চরিত্রের সাথে একাকার হয়ে যাই এবং আমাদের ইমোশনাল লেভেলে তাদের সাথে আমরা সিম্প্যাথি এবং এমপ্যাথি ফিল করি। এভাবে আমাদের ইমোশনকে বের করে আনে। Such is the purpose of both historical accounts and fables in persuasive discourse। বলা হলো হিস্ট্রিক্যাল অ্যাকাউন্টস এবং ফেবলস, অর্থাৎ আমরা যদি দেখি যে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, বিভিন্ন রাজার ঐতিহাসিক ঘটনা যেগুলো আমরা পড়ি, আমরা টিভিতে বিভিন্ন রাজাদের ঐতিহাসিক ঘটনা সিরিয়াল দেখি টিভিতে, তাই না? নেটফ্লিক্সে দেখি, কখনো হিন্দি সিরিয়াল দেখি, ইংলিশ সিরিয়াল দেখি। আবার আমরা ইসবের ফেবলস পড়েছি। এইসবের ফেবলস বা এই ধরনের সিরিয়াল, এই ধরনের বর্ণনা, অ্যাকাউন্টস মানে বর্ণনা, ডেসক্রিপশন, এগুলো আমাদেরকে কি করে? এগুলোও কিন্তু এক ধরনের পারসুয়েসিভ ডিসকোর্স।
এগুলো আমাদেরকে বুঝিয়ে রাজি করায়। কোন ব্যাপারে? জীবনে মোটিভেশন আনে। যেমন আপনি ঈশ্বরের ফেবল বলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, আপনার মধ্যে মোটিভেশন চলে আসবে। আপনি কোনো রাজা বাদশাহ অথবা কোনো, ধরুন আপনি ইজিপশিয়ান সাম্রাজ্যের হিস্ট্রিক্যাল এখন পড়বেন, পড়লে আপনার মধ্যে ওই হিস্ট্রির যে লজিক, ওই হিস্ট্রির যে ইমোশন সব চলে আসবে। আপনার কাছে আপনি উদ্বুদ্ধ হবেন আপনার জীবন নতুন করে নিজেকে সাজাতে। এভাবে কিন্তু আমরা রেটরিকের মধ্যে হিস্ট্রিক্যাল অ্যাকাউন্ট থাকে, ফেবল থাকে, এটা মানুষকে পারসুয়েসিভ করে, শুধু লজিক দেয় না, মানুষের ইমোশনকে হানা দেয়, ইমোশনকে অ্যাটাক করে। They indicate literally or symbolically how people may react emotionally. এটা আমি আগেও বলেছি যে প্রত্যেকটা শব্দ দিয়ে, গানের প্রত্যেকটা শব্দ দিয়ে, লিটারালি মানে শব্দ দিয়ে, অথবা গানে কিছু উপমা ব্যবহার করে, কিছু সিম্বল দিয়ে, প্রতীক দিয়ে বুঝায় আপনার ইমোশনটাকে রিঅ্যাক্ট করে ফেলে এবং আপনার মধ্যে আশা জাগায় অথবা ভয় জাগায়। সো কিছু মুভি দেখলে আপনার মধ্যে আশা জাগবে, কিছু মুভি দেখলে আপনার কাছে ভয় লাগবে। সো এভাবে মুভির মধ্যে যে রেটরিক ব্যবহার করা হচ্ছে সেটা দিয়ে আপনার মধ্যে আশা জাগানো হচ্ছে, আবার আপনি ভয় পাচ্ছেন টু পার্টিকুলার সার্কামস্ট্যান্সেস, কোনো একটা ঘটনা দেখে। তো এইসব জিনিসকে আমরা সায়েন্স দিয়ে, ম্যাথমেটিক্স দিয়ে বিবেচনা করতে পারি, যে এমনটা যে এখানে 11 = 11 তাই লোকটা ভয় পেয়েছে, যেহেতু 11 = 10 না তাই লোকটা ভয় পায়নি, লোকটার মধ্যে আশা জেগেছে। তাই আপনি হিউম্যান ইমোশনকে কোনোভাবেই সায়েন্টিফিক এবং ম্যাথমেটিক্যাল লজিক দিয়ে এক্সপ্লেইন করতে পারেন না। A speech attempting to persuade people can achieve little. বলা হলো, আপনি যদি কোনো ভাষণ দেন এবং সেই ভাষণ দিয়ে কিন্তু মানুষকে কখনোই পারসুয়েট করতে পারবেন না, বুঝিয়ে রাজি করতে পারবেন না, যদি শুধু তাকে লজিক দেখান। ওই স্পিচের মধ্যে অবশ্যই হিউম্যান ইমোশন থাকতে হবে, সে কথাই বলা আছে, আনলেস, যদি না, ইট টেকস ইনটু অ্যাকাউন্ট, বিবেচনায় আনে, তুলে ধরে the aspect of their being. being শব্দের অর্থ এক্সিস্টেন্স। আপনার অস্তিত্বের বিভিন্ন অংশ, আপনার মনের বিভিন্ন অংশকে যদি তুলে না ধরে, অর্থাৎ আপনার ইমোশনাল লেভেলকে যদি প্রভাবিত না করে। তো হিস্ট্রিতে যেসব স্পিচ খুব নাম করা হয়ে আছে, আমাদের দেশের 7ই মার্চের স্পিচ, সব স্পিচে কিন্তু শুধু লজিক না যে পাকিস্তানের আমাদের শাসন করেছে তাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, আর তার পাশাপাশি একটা ইমোশনাল লেভেল আছে, যে ইমোশনাল লেভেল আমাদেরকে হোপ এবং ফিয়ার দেয় মনের মধ্যে, এবং সেই জন্যই কিন্তু আমরা সেই স্পিচটা মনে রাখি, সেই স্পিচ শুনে আমরা প্রভাবিত হই। Rhetoric then is addressed to human beings. তাহলে সার কথা কি দাঁড়ায়? লেখক কনক্লুশন দিয়েছেন যে কবিতা, গান অথবা ভাষণ, নাটক, সিনেমা, মুভি, এগুলোতে যে রেটরিক হয়, এই রেটরিক মানুষের উদ্দেশ্যেই বলা থাকে। অ্যাড্রেস মানে কাউকে উদ্দেশ্য করে বলা, at particular times and in particular places. তো বিভিন্ন সময় এবং বিভিন্ন স্থানের ভেদে মানুষকে এটা কি করা হয়, এই রেটরিক দেওয়া হয়। সো প্রত্যেকটা রেটরিকের ভাগ আছে, কোনটা আপনাকে হাসাবে, কোনটা কান্না করাবে, কোনটা আপনি হয়তো মজা পাবেন, ফান করবেন ইত্যাদি। তাই ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ রেটরিক, রেটরিকের দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে, উই আর নট মিয়ারলি লজিক্যাল থিঙ্কিং মেশিনস। আগে বলেছিলাম যে রাইটার বলেছিলেন যে আমরা হচ্ছে থিঙ্কিং মেশিন। তারা মনে করে, ওই যে আমরা প্রথমে বললাম যে একদল ফিলোসফার এবং লিঙ্গুইস্ট ছিলেন, তারা মানুষকে লজিক্যাল থিঙ্কিং মেশিন মনে করেন, তারা কম্পিউটারের মতো বা একটা ফ্যান, মোবাইলের মতো মেশিন মনে করেন। বাট আমাদের মধ্যে কি আছে? মিয়ারলি মানে অনলি, আমরা অনলি লজিক্যাল মেশিন নই, আমাদের কি আছে? ইমোশন আছে, আমাদের ফিলিংস আছে, আমাদের সরোজ আছে, সাফারিংস আছে। আমরা ক্রিয়েচার্স, আমরা এমন প্রাণী, অ্যাবস্ট্রাক্টেড ফ্রম, অ্যাবস্ট্রাক্টেড ফ্রম মানে গঠিত হয়েছে, ক্রিয়েটেড ফ্রম, নতুন মিনিং কিন্তু এগুলো, ঠিক আছে? এখানে আপনার সমস্যা হবে, আপনি যদি অ্যাবস্ট্রাক্ট মিনিংটা বাংলা ডিকশনারি, গুগল ডিকশনারি দেখেন, আপনি দেখবেন মিনিং খুঁজে পাচ্ছেন না। সেই জন্য আপনার ইংলিশ স্কিলটা বেশ আপডেটেড করতে হবে, স্পেশালি এই ধরনের প্যাসেজ বোঝার জন্য। ফ্রম টাইম এন্ড স্পেসেস মানে কি? তাহলে মানুষ সময় এবং স্থানের সমষ্টি, অর্থাৎ সময়ের সাথে সাথে মানুষের মধ্যে এক্সপিরিয়েন্স জমা হয়, আবার স্থানের সাপেক্ষে মানুষের মধ্যে একটা হিস্ট্রি চলে আসে। সো আপনি এই এক্সপিরিয়েন্স এবং আপনার ফ্যামিলি হিস্ট্রি, কান্ট্রি হিস্ট্রির বাইরে নন। এইসব হিস্ট্রি এবং আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স, ফ্যামিলি এক্সপিরিয়েন্স আপনাকে প্রভাবিত করবেই। তাই আপনি পিওরলি লজিক্যাল বিইং নন, আপনি যতটা লজিক্যাল তার চেয়ে বেশি ইমোশনাল বিইং। এই জন্য বলা হচ্ছে দ্য স্টাডি অফ রেটরিক, অর্থাৎ কবিতা, গল্প, মুভি ইত্যাদিতে রেটরিকের যে ব্যবহার বা রেটরিকের যে গবেষণা, রেটরিক নিয়ে যে আলোচনা, শুড দেয়ারফর বি কনসিডার্ড দ্য মোস্ট হিউম্যানিস্টিক অফ দ্য হিউম্যানিটিস। বলা হচ্ছে হিউম্যানিটিস বা আর্টসের যত সাবজেক্ট আছে, ইকোনমিক্স হোক, হিস্ট্রি হোক, এই ধরনের যত সাবজেক্ট আছে, সব সাবজেক্টের মধ্যে রেটরিক হচ্ছে সবচেয়ে বেশি হিউম্যানিস্টিক। হিউম্যানিস্টিক মানে যেটা মানুষের ফিলিংসকে স্পর্শ করে, যেটা মানুষের মনের খুব কাছাকাছি অবস্থান করে। লেখক দাবি করছেন এবং তিনি জোরালোভাবে বলছেন যে রেটরিক হচ্ছে আর্টসের যত সাবজেক্ট আছে, আমরা নরমালি জানি সায়েন্স, আর্টস, কমার্স, ওই আর্টসের যত সাবজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে বেশি হিউম্যানিস্টিক। অর্থাৎ এটা মানুষের মনের সবচেয়ে কাছের জিনিস, এর দ্বারাই মানুষ তার মনের ভাব প্রকাশ করে।
Since rhetoric is not directed only to our rational selves, directed মানে হচ্ছে ডিপেন্ডেন্ট। সো বলা হচ্ছে যে আমাদের রেটরিক শুধু আমাদের যুক্তির যে অংশ, রেশনাল সেন্স মানে আমাদের ব্রেনের যুক্তি এবং ম্যাথমেটিক্যাল প্রসেস যে অংশ করে তাকে বলে রেশনাল সেন্স। তো রেটরিক শুধু আমাদের যুক্তি বা বুদ্ধি নিয়ে কাজ করে না, এটা কি করে, ইট টেকস ইনটু অ্যাকাউন্ট, এটা বিবেচনায় মানে হোয়াট দ্য সায়েন্টিফিক ভিউ লিভস আউট। তো সায়েন্টিফিক যারা সায়েন্টিস্ট, যারা বায়োলজিস্ট, যারা বোটানি, যারা আপনার জুওলজিস্ট, যারা হিউম্যান ব্রেন নিয়ে কাজ করে, হিউম্যান বডি নিয়ে, অ্যানাটমি নিয়ে কাজ করে, তারা যে জিনিসগুলো খুঁজে পায় না, তারা যে জিনিসগুলো বাদ দেয়, লিভ আউট মানে বাদ দেওয়া, তারা খুঁজে পায় না হার্ট খুলে, হার্ট কেটে ইমোশন করতে বের হয়, ব্রেন খুলে ইমোশন করতে বের হয়, কেন লোকটা হাসতেছে কাঁদতেছে, তারা কিছু হরমোনকে দায়ী করছে। কিন্তু আসলে বাইরে থেকে তার কোনো একটা লাইফের এক্সপিরিয়েন্স আছে যেটা তাকে হাসাচ্ছে বা কাঁদাচ্ছে, সেই জিনিসগুলো সায়েন্স কিন্তু লিভ করে যায়, সায়েন্স সেগুলো এক্সপ্লেইন করতে পারে না, রেটরিক দিয়ে আপনি সেগুলো এক্সপ্লেইন করতে পারছেন। ইফ ইট ইজ আ উইকনেস টু হার্বার ফিলিংস, বলা হলো হারবার মানে মনে পোষণ করা, মনের মধ্যে পুষে রাখা, মনের মধ্যে ফিলিংস পুষে রাখা। আপনার মনের মধ্যে অনেক ফিলিংস আছে, মানুষের জন্য হতে পারে, আব্বু আম্মুর জন্য হতে পারে। তো এগুলো ফিলিংস পুষে রাখা যদি এটা পাপ হয়, উইকনেস, এটা অপরাধ হয়, এটা ত্রুটি হয় আপনার। আপনার আমরা সায়েন্টিফিক যুগে সবাই আমরা মেশিন যে কেন ফিলিংস থাকবে আমাদের মনে। রাইটার বলছেন যে ঠিক আছে আমরা সবাই অ্যাডভান্স হয়ে গেছি, তো আমাদের মধ্যে যদি এটা একটা উইকনেস হয়, দেন রেটরিক মে বি থট অফ অ্যাজ ডিলিং ইন উইকনেস। রেটরিক হচ্ছে সেই সাবজেক্ট যেটা দিয়ে আমাদের মানবিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারি। এটা আমাদের ফিলিংস এর রোগ, মনের রোগ সারাবে। কত সুন্দর জিনিস, তাই না? আমরা জানি লিটারেচার, কবিতা, গল্প, নাটক এগুলো কিন্তু আমাদের মনের রোগ সারায়, এগুলো আমাদেরকে উৎকৃষ্ট মানব হতে সাহায্য করে। বাট দোজ হু রিজেক্ট দ্য আইডিয়া অফ রেটরিক, অনেকে আছে বলে আমি আর্টস পড়ে কি করবে, কবিতা, গল্প, সাহিত্য গুলো পড়ে কি করবে, হিউম্যান ফিলিং সাইকোলজি পড়ে কি করবে, এগুলোর কোনো দাম আছে নাকি? অনেকে এরকম রিজেক্ট করে দেয় যে এই রেটরিকের কোনো দাম নেই, বিকজ দে বিলিভ ইট বিলস ইন লাইস। তারা বলে এগুলো মিথ্যা কথা, সাইকোলজি বলতে কিছু আছে, মানুষ হাসে কাঁদে, এগুলো কেন, এগুলো সব অন্য, তাকে ওষুধ খাওয়া, ইনজেকশন দিয়ে শুয়ে রাখো। তো একদল বিজ্ঞানী আছে যারা বলে যে না এই বিষয়গুলো তো মিথ্যা কথাবার্তা বলে, হু এট দ্য সেম টাইম হোপ টু মুভ পিপল টু অ্যাকশন। এখানে ডাবল মাইন্ডেডনেস দেখা যাচ্ছে। এই সায়েন্টিস্টরা যারা কিনা এত বিজ্ঞান চর্চার কথা বলে, এত ডেভেলপমেন্টের কথা বলে, আমরা মেশিন হয়ে গেছি, রোবোটিক যুগে বসবাস করছি, রোবট সব কাজ করবে, তারাই আবার বলে আশার বাণী শোনায়, বলে যে হ্যাঁ মানুষ উন্নত হয়ে, মানুষ কাজে ইন্সপায়ার্ড হয়ে ভবিষ্যতে আশা দেখায়। এই যে আমরা ভবিষ্যতের আশা দেখি, আশা আমরা কিভাবে দেখি? ইমোশন ছাড়া কি আশা দেখতে পান আপনি? ইমোশন ছাড়া মানুষের মধ্যে আশা, ভালোবাসা কিছুই থাকে না, হতাশা কিছুই থাকে না। তো তারাই বলে মানুষ উন্নত হয়েছে, তার সবকিছু উন্নত হয়েছে। রাইটার বলতেছেন যে এই ধরনের সায়েন্টিস্ট বা এই ধরনের দার্শনিক বা ফিলোসফার যারা আছে, যারা বলে যে না এগুলো সব মিথ্যা, মানুষের এগুলো দরকার নেই, মানুষ একটা মেশিন, মাস্ট আইদার বি লায়ার্স। এই সায়েন্টিস্টরা, এই ফিলোসফার হয় তারা মিথ্যাবাদী, তারা টাহা মিথ্যু, অথবা ভেরি নাইভ, তাদের নলেজ একদমই কম, তারা যা শুনে তাই বিশ্বাস করে। নাইভ মানে হচ্ছে শোনা মাত্রই বিশ্বাস করে এবং সেটাকে যাচাই বাছাই করার ক্ষমতা রাখে না। তো বললো এই ধরনের লজিশিয়ান যারা আছে, শুধু লজিকের ভিত্তিতে সব চিন্তা করে, তারা নিঃসন্দেহে নাইভ, এরা বোকা, হাওয়া বোকা, অথবা এরা মিথ্যাবাদী। পিওর লজিক হ্যাজ নেভার বিন আ মোটিভেটিং ফোর্স। আপনি কিন্তু পিওর লজিক দিয়ে কাউকে মোটিভেট করতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে তুমি এই টাকা পাবা, এটা করলেই পাবা। তাকে মোটিভেশন দিতে হবে অন্যভাবে, যে তোমার ফ্যামিলি মেম্বাররা দাঁড়াবে, তোমার আজকে তুমি মধ্যবিত্ত আছে, এক সময় তুমি ধনী হয়ে যাবে, তোমার মা বাবার কষ্ট থাকবে না, এগুলো হচ্ছে মোটিভেটিং ফোর্স। সো আপনি যখন ইমোশন দিয়ে কথা বলবেন সেটা হচ্ছে মোটিভেটিং ফোর্স। পিওর লজিক কখনোই মোটিভেশন আনে না আপনার মাঝে, আনলেস ইট হ্যাজ বিন সাবঅর্ডিনেটেড টু। সাবঅর্ডিনেটেড টু মানে হচ্ছে পিওর লজিকের প্রাধান্য পড়ে, সাবঅর্ডিনেট মানে হচ্ছে কাউকে পরে প্রাধান্য দেওয়া। লেখক বলতেছে পিওর লজিকে পরে প্রাধান্য দিতে হবে, আগের প্রাধান্য কাকে দিতে হবে বলা আছে হিউম্যান পারপাস, মানুষের জীবন উদ্দেশ্য কি। আপনি যদি খুব ধার্মিক হন তাহলে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, অথবা হিন্দু ধর্ম হলে পূজা অর্চনা করবেন, এতে করে আপনি স্বর্গ পাবেন, জান্নাত পাবেন। এইটা হচ্ছে আপনার ফিলিংস, এটা হচ্ছে আপনার ডিজায়ার। এভাবে ফিলিংস এবং ডিজায়ার এগুলো দিয়ে মানুষকে কি করা যায়, মোটিভেট করা যায়, এগুলো দিয়ে মানুষকে ভালো কাজে নিয়োজিত করা যায়। পিওর লজিক দিয়ে মানুষের মধ্যে কখনো ইন্সপিরেশন গ্রো করা যায় না, এন্ড দেয়ার বাই সিজ টু বি পিওর লজিক। সেই জন্যই যখন আপনি হিউম্যান ফিলিংস আর ডিজায়ারের কথা বলছেন তখন তার পিওর লজিক থাকতেছে না, সিজ টু বি মানে বন্ধ হয়ে যাচ্ছে, এটার কাজে লাগতেছে না। সিজ টু বি পিওর লজিক অর্থাৎ এই পিওর লজিক আপনার আর কাজে আসতেছে না। তো সোজা কথা, মানুষ পিওর লজিক্যাল বিং নন, মানুষ যতটা রেশনাল তার চেয়ে বেশি ইমোশনাল। সো যারা বলে যে আর্টসের দরকার নেই, যারা বলে রেটরিকের দরকার নেই, লিটারেচারের দরকার নেই, গানের দরকার নেই, গান বাজনা শুনে সময় নষ্ট হয়ে যায়, সব বাদ দিয়ে দাও, ব্যান করে দাও, পৃথিবী চলবে শুধু মেশিনের মাধ্যমে, পিওর লজিকে যারা বিশ্বাসী এদেরকে অথার এখানে ক্রিটিসাইজ করেছেন, হার্শলি ক্রিটিসাইজ করেছেন, কন্ডেম করেছেন। এবার আমরা এমসিকিউ গুলোতে আসবো, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ প্যাসেজটা মোটামুটি বুঝে গিয়েছি।
তারপর আপনাদের যে সব কোয়ারিজ থাকবে আমাদের গ্র্যান্ড বাংলার যে গ্রুপ আছে, তো ফেসবুক গ্রুপে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারবেন। আবার আমাদের যখন লাইভ ক্লাস হবে এবং আমাদের ব্যাচে রেগুলার ক্লাস আপনারা জানাতে পারবেন এখানে আমাদের প্রবলেম হচ্ছে। সো MCQ number 1, according to the passage, to reject rhetoric and still hope to persuade people is. এখানে বলা আছে যারা কিনা রেটরিককে বলে এগুলো ভুয়া জিনিস, এগুলো কোনো দরকার নেই, তারা বাদ দিয়ে দেয়। রিজেক্ট মানে বাদ দেওয়া। যারা গান বাজনা কবিতা আবৃত্তি সাহিত্য সাইকোলজি মনস্তত্ত্ব এগুলো বাদ দিয়ে দেয়, বলে এগুলো কোনো দরকার নেই। আবার তারাই আবার আশা রাখে যে না, মানুষকে আমরা ভালো কাজের জন্য পারসুয়েট করবো, উদ্বুদ্ধ করবো, ইন্সপাইরেশন আনবো। ইন্সপাইরেশন কিভাবে আসবে? ইন্সপাইরেশন বললেই তো আপনি লজিক ছেড়ে ইমোশনাল জগতে চলে যাচ্ছেন, তাই না? এদেরকে লেখক কি বলেছেন? তো এদেরকে লেখক কি বলেছেন আমরা দেখি। তো আমরা উল্টো দিক থেকে শুরু করি। A way of avoiding excessively abstract reasoning, অর্থ হচ্ছে এরা অ্যাবস্ট্রাক্ট রিজনিং এ বাদ দিচ্ছেন। তো লেখক এই কথা কোথাও বলেননি। তো আমি এই লাইনটি আপনাকে এই ধরনের প্যাসেজ সলভ করার জন্য যেটা করতে হবে, এর কাছাকাছি লাইন প্যাসেজে কোথাও না কোথাও বলা আছে, আমরা পড়েছি। আমরা দেখবো এর কাছাকাছি লাইন কোথায় বলা আছে যে যারা রেটরিককে রিজেক্ট করে আর একই সাথে বলে যে না, মানুষ ভালো কাজের জন্য উদ্বুদ্ধ হবে। এদের কথা প্যাসেজে ক্লিয়ারলি বলা আছে। দেখুন এই লাইনে, হু রিজেক্ট দি আইডিয়া অফ রেটরিক, যারা রেটরিকের আইডিয়া রিজেক্ট করে আবার এট দ্য সেম টাইম হোপ করে যে না, মানুষকে ইন্সপায়ার করে উন্নয়নের জন্য, কল্যাণের জন্য, সমাজের জন্য সে ভালো কিছু করবে, এরা হয় মিথ্যাবাদী অথবা তারা ছোট বাচ্চাদের মতো ভেরি ইনোসেন্ট, যা শুনে তাই তারা বিশ্বাস করে। তাই আমাদের প্যাসেজ ইনফরমেশন হচ্ছে এইটা, আমাদেরকে এই লাইনের ভিত্তিতে আগাতে হবে। তাহলে প্যাসেজে বলা হয়নি যে এই ধরনের যুক্তিবাদী লোকরা অ্যাবস্ট্রাক্ট রিজনিং বাদ দিয়েছেন। তারপর ডি নাম্বার আসি, আ ক্যারেক্টারিস্টিক অফ মোস্ট হিউম্যানিস্টিক ডিসকোর্স, যারা যুক্তিবাদী তারা তো হিউম্যানিস্টিক ডিসকোর্সকে বিশ্বাসই করেন না। আর এই লাইনে সেই কথা বলেননি, আমরা এইমাত্র যে দেখলাম প্যাসেজ ইনফরমেশনের সাথে এটা সাংঘর্ষিক। কারণ যারা যুক্তিবাদী, যারা রেটরিক রিজেক্ট করে, তারা হিউম্যানিস্টিক ডিসকোর্সে বিশ্বাস করে না। আ ওয়ে অফ ডিসপ্লেইং ডিস্ট্রাস্ট অফ দ্য অডিয়েন্সেস মোটিভস, তো যারা অডিয়েন্স তাদের চিন্তা ভাবনার জগৎকে এরা অবিশ্বাস করে। তো চিন্তা ভাবনার জগৎকে অবিশ্বাস করে না, কারণ মানুষের মনকে অবিশ্বাস করলে এই যুক্তিবাদী লোকরা কিন্তু মানুষকে আবার ইন্সপায়ারেশন করতে চাইতো না। তো তারা কিন্তু একই সাথে বলে যে রেটরিকের দরকার নেই, আবার বলে যে না, মানুষকে সমাজের জন্য, জাতির উন্নয়নের জন্য কাজ করতে হবে, ইন্সপায়ার করতে হবে। সো তারা কিন্তু মানুষের প্রতি ডিস্ট্রাস্ট করে না, মানুষকে উদ্বুদ্ধ করতে চায়। তাই সি নাম্বারটা ভুল। আমরা চলে আসি এ নাম্বার, অ্যান্ড এইম অফ মোস্ট স্পিকার্স অ্যান্ড রাইটার্স। এই কথাও প্যাসেজে সেই লাইনে বলা নেই যে এটা বেশিরভাগ লেখক এবং বেশিরভাগ যারা বক্তা তাদের উদ্দেশ্য। বরং আমরা দেখব এখানে বলা ছিল এই টাইপের যুক্তিবাদীরা মিথ্যাবাদী অথবা তারা একদম ইনোসেন্ট। ইনোসেন্ট মানুষ যা শোনে তাই বিশ্বাস করে, বাচ্চাদের মতো। সেই কথা বলা আছে সি নাম্বারে, যে যারা কিনা বি নাম্বারে বলা আছে, দেখুন যারা কিনা রেটরিককে বলে এটা কোনো দরকার নেই, এট দ্য সেম টাইম পিপলকে ইন্সপায়ার করে ভালো কাজের জন্য, হয় তারা ডিসঅনেস্ট অর্থাৎ তারা লায়ার। খেয়াল করে দেখুন প্যাসেজ ছিল লায়ার আর আপনার এখানে কি আছে, ডিসঅনেস্ট। একটা সিনোনিম তারা ব্যবহার করে দিল, অর অফ ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা। তো নাইভ শব্দের অর্থ কি ছিল, যা শুনে তাই বিশ্বাস করে, যাচাই বাছাই করতে পারে না, নেগেটিভলি ইনোসেন্ট। এখানে সেই কথা বলা হচ্ছে যে এই দলের লোকরা হয় এরা ডিসঅনেস্ট মানে মিথ্যাবাদী, এরা অসৎ না অসৎ, অথবা এরা অতিমাত্রায় বিশ্বাসী। প্যাসেজে যে ইনফরমেশন দেওয়া আছে সেই হুবহু ইনফরমেশনকে শুধু শব্দ পরিবর্তন করে দিয়েছে। লায়ারের পরিবর্তে লিখেছে ডিসঅনেস্টি আর নাইভের পরিবর্তে লিখেছে ক্রেডিবিলিটি। তাই ওয়ানের বেস্ট আনসার হচ্ছে আমাদের বি। এবার নাম্বার 2 এ চলে আসি। It can be inferred from the passage that in the late 19th century rhetoric was regarded as, তো 19th সেঞ্চুরির দিকে শেষের দিকে রেটরিককে কি হিসেবে ধরা হলো? ইনফার্ড মানে অনুমান করা যায়, অনুমান করে নেওয়া যায়। এখন আমরা দেখি 19th সেঞ্চুরিতে রেটরিক কি হয়েছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে প্যাসেজের শুরুতে একদল বিজ্ঞানী এবং একদল ভাষাতত্ত্ববিদ, দার্শনিক এদের আবির্ভাব হয়েছিল, যারা ভাষাকে গাণিতিক ভাবে ব্যাখ্যা করা শুরু করে, যারা ভাষার মধ্যে গ্রাফস এন্ড চার্টস, ম্যাথমেটিক্স, ইকুয়েশন ইত্যাদি নিয়ে আসে। তো এরা রেটরিককে প্রশ্নবিদ্ধ করেছিল, খেয়াল আছে আপনাদের? এবং আমরা এই লাইনটা খুঁজে বের করে একটু পড়ি। এরা বলেছিল যে রেটরিক এটা তো ভুয়া জিনিস, এটা মিথ্যা কথা বলে, এটা তো সঠিক কোনো ইনফরমেশন দেয় না। এখানে বলা আছে দি আর্ট অফ, এই লাইন থেকে দেওয়া হয়েছে, দেখুন the art of rhetoric should pass from the status of being regarded as of questionable worth
তো এখানে বলা আছে রেটরিকের ভ্যালু বা যোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ল এবং সেখান থেকে রেটরিকে মানুষ নিন্দাযোগ্য বলে, অপরাধযোগ্য বা সমালোচনাযোগ্য বলে ধরলো। অর্থাৎ যারা রেটরিক গান বাজনা কবিতা লেখে এদের কোনো কাজকর্ম নেই, এরা সমাজের জন্য কোনো উপকারী ভূমিকা রাখে না। সো এরা এরা প্রশ্নবিদ্ধ হয়ে পড়লো এবং এরা এট দ্য সেম টাইম কি হয়ে পড়লো, মানুষের নিন্দার পাত্র বা সমালোচনার পাত্র হয়ে পড়লো। দেখি আমরা কি হিসাবে রিগার্ড করা হয়েছে। তো যেমন এখানে আমরা যদি দেখি ই নাম্বার থেকে আগের মতো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য হিউম্যানিস্টিক স্টাডিজ, প্যাসেজে কিন্তু বলা হয়েছে 19th সেঞ্চুরিতে রেটরিকের গুরুত্ব একদমই কমে আনা হয়। বলা হয় যে না এটা কোনো কাজের না, তারা তো ম্যাথ দিয়ে বিবেচনা করে, ম্যাথমেটিক্যালি। তাহলে এটা প্যাসেজের ইনফরমেশনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক, ঠিক আছে। আর তারা এটাকে ইম্পর্টেন্ট হিসেবে নিচ্ছিল না, বরং তারা কন্টেন্ট করছিল বলা আছে। তারা এটাকে কোশ্চেনেবল করছিল, এর যোগ্যতাকে বা এর ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে তোলে। অ্যান্ড ওপেন অফেন্স টু দ্য রেশনাল মাইন্ড, এই ইনফরমেশনটা প্যাসেজে দেওয়া নেই। রাইটার বলেননি যে রেশনাল মাইন্ডের জন্য এটা এক ধরনের অফেন্স, বা যারা কিনা বুদ্ধি যুক্তিতে চিন্তা করতে পারে তাদের জন্য এটা অফেন্ডিং একটা ম্যাটার, তাদের জন্য খুব আনপ্লেজেন্ট একটা ব্যাপার, সেই কথা কিন্তু এখানে বলা নেই। তো এই অপশনটা আপনাদেরকে কিছু অপশন খুব কাছাকাছি রাখা হয় যাতে করে আপনি কনফিউজড হন। আপনাকে দেখতে হবে প্রথমে যে 19th সেঞ্চুরিতে রেটরিককে কি হিসেবে বিবেচনা করা হতো, এইটুকু প্যাসেজের কোথা থেকে নেওয়া হয়েছে। তো আমরা দেখতে পেলাম প্যাসেজের এই অংশ থেকে নেওয়া হয়েছে, এইটুকু অংশ থেকে। তাই আমরা দেখব এই অংশের ইনফরমেশনের সাথে এই পাঁচটা অপশনে কোনটা মিল আছে। এন্ড আউটমোডেড এন্ড টেডিয়াস, আউটমোডেড মানে হচ্ছে যেটা এখন আর চল নেই, প্রচলন নেই। অ্যাম্প্লিফিকেশন অফ লজিক, লজিককে খুব বাড়িয়ে বলে। অ্যাম্প্লিফিকেশন মানে বাড়িয়ে বলা, টেডিয়াস মানে বোরিং, আউটমোডেড মানে ভেরি মাচ এনশিয়েন্ট। সো বলা হচ্ছে লজিকের একটা অ্যাম্প্লিফিকেশন বা বাড়িয়ে বলা, যুক্তি বাড়িয়ে দেওয়া এবং বোরিং জিনিস, আউটমোডেড জিনিস, প্যাসেজে কথা বলা নেই। প্যাসেজে কথা বলা নেই যে রেটরিক মানুষ আগে শিখতো এখন আর শিখে না, এটা অফ হয়ে গেছে, কবিতা গল্প সাহিত্য গান বন্ধ হয়ে গেছে, এই কথা বলেনি। যদি বলতো এগুলো বন্ধ হয়ে গেছে তাহলে আমরা আউটমোডেড বলতাম, সি নাম্বার অপশন বাদ, কারণ এটা আউটমোডেড বলা নেই। আর প্যাসেজে কোথাও এমনিতেও বলা নেই যে গান বাজনা কবিতা নাটক সাহিত্য এগুলো টেডিয়াস। তারপর এই নাম্বার দেখি, দি অনলি নেসেসারি এলিমেন্ট অফ পারসুয়েসিভ ডিসকোর্স, এটা পুরো অপোজিট। আর মানুষকে পারসুয়েট করা যায় কি দিয়ে, বুঝে রাজি করানো যায় লজিক দিয়ে, সেটা ভাবতো 19th সেঞ্চুরি সায়েন্টিস্টরা। তাই তারা সায়েন্স এবং ম্যাথমেটিক্সকে জোর দিতে বেশি, তারা ভাষাকেও একটা বিজ্ঞান হিসেবে চিন্তা করে গাণিতিকভাবে বিশ্লেষণ করছে। তাই রেটরিক কোনোভাবেই পারসুয়েসিভ ডিসকোর্সের প্রধান বা অংলি হতে পারে না এলিমেন্ট, বরং এটাকে তারা বরং দেখতেছিল ইনএসেনশিয়াল, আনইম্পর্টেন্ট হিসেবে দেখছিল। নেসেসারি তো দেখছিল না, তারা দেখছিল এটাকে আননেসেসারি হিসেবে। তারপর আর ডিউবিয়াস আর্ট, ডিউবিয়াস আর্ট মানে হচ্ছে ডাউটফুল আর্ট, অ্যাট লিস্ট ইন টু ওয়েজ, কমপক্ষে দুই ভাবে। বলা হচ্ছে যে এটা সম্বন্ধে মানুষের মধ্যে সন্দেহ চলে আসলো। আসলে ঠিক সেম শব্দটা আমাদের এখানে দেওয়া আছে, কোশ্চেনেবল ওয়ার্ড, অর্থাৎ যাকে প্রশ্নবিদ্ধ করা যায়, যার মধ্যে সন্দেহ আনা যায়। ডিউবিয়াস শব্দের অর্থ হচ্ছে সন্দেহজনক, প্রশ্নবিদ্ধ। তাহলে 19th সেঞ্চুরি যখন কিনা রেটরিককে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করা হলো, তখন আস্তে আস্তে কবিতা গান এগুলো প্রশ্নবিদ্ধ হয়ে পড়লো, যেগুলোর কি দরকার আছে। তাই প্যাসেজের ইনফরমেশন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেনেবল শব্দের সরাসরি সিনোনিম হচ্ছে ডিউবিয়াস, তাই 2 এর আনসার হচ্ছে বি, এবং এর ইনফরমেশনও পুরোপুরি মিলে যাচ্ছে। নাম্বার 3 চলে আসি আমরা। The passage suggests that, অর্থাৎ প্যাসেজ পড়ে বোঝা যায়, the disparagement of rhetoric by some people can be traced to here, মানে কি disparagement সমালোচনা, criticism of rhetoric, অর্থাৎ রেটরিককে অনেকেই খুব ক্রিটিসাইজ করে, by some people, ওই যে কিছু বিজ্ঞানী দার্শনিক কিছু ফিলোসফার আছে তারা এটাকে ক্রিটিসাইজ করতেছে, এটা কোনো দরকার নেই। এটার কারণটা কি, ক্যান বি ট্রেস টু মানে কারণ নির্ণয় করা, এর কারণ নির্ণয় করা যেতে পারে কি কারণে, their reaction against science, প্রথম ইনফরমেশনটা পুরোপুরি ভুল। কারণ যারা রেটরিককে ক্রিটিসাইজ করে তারা তো সায়েন্সের পক্ষে, তারা তো সায়েন্সের এগেইনস্টে রিঅ্যাকশন দেখাচ্ছে না, তারা বলতেছে ভাই আপনারা কবিতা গান সবকিছুকে সায়েন্টিফিক অ্যানালিসিস করেন, এখানে এত ইমোশনাল কিছুই নেই। ল্যাক অফ ট্রেনিং ইন লজিক, এটা তারও ভুল। কেন ভুল, কারণ যারা এই দলের লোক তারা তো লজিকের ক্ষেত্রে খুব এক্সপার্ট, তারা তো লজিকের ক্ষেত্রে তাদের ট্রেনিং এ কোনো ল্যাক নেই, বরং তারা লজিকে বিশ্বাসী। এ এবং বি সম্পূর্ণ অপোজিট। সি নাম্বারে বলা হচ্ছে ডিজায়ার টু পারসুয়েড পিপল অ্যাজ কমপ্লিটলি অ্যাজ পসিবল, তারা মনে করে যে মানুষকে বুঝিয়ে রাজি করানো সম্ভব কমপ্লিটলি। এটা বলতেছে এখানে বলা হচ্ছে যে এই সায়েন্টিস্টদের বা যুক্তিবাদী যারা আছে এদের ইচ্ছা হচ্ছে মানুষকে বুঝিয়ে রাজি করা,
এই প্যাসেজ করে আমরা দেখছি যে এরা মানুষকে বুঝিয়ে রাজি করানো এদের সেকেন্ডারি ইচ্ছা, এদের প্রাইমারি ইচ্ছা বা মূল টার্গেট হচ্ছে এটা যে মানুষ একটা যুক্তিবাদী প্রাণী, সে একটা মেশিন, থিঙ্কিং মেশিন। সো তাদের মধ্যে পিপলকে পারসুয়েট করার ডিজায়ার আছে, সেই কারণে তারা কিন্তু রেটরিককে সমালোচনা করছে না, বরং তারা লজিক স্ট্রং বিলিভার। মিসআন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইউজ অফ দ্য টার্ম সায়েন্টিস্ট। এখানে বলা হচ্ছে যারা ভাষা তত্ত্ববিদ, যারা এরকম বিজ্ঞানী, যারা লজিকে খুব বিশ্বাসী, যুক্তিবাদী, তারা সায়েন্টিস্টিক শব্দের ব্যাখ্যা ভুল বুঝছে। তো তারা কিন্তু সায়েন্টিস্টিক শব্দের ব্যাখ্যা ভুল বোঝেনি, বরং তারা ভাষা, মানুষের ইমোশন, মানুষের ফিলিংস, এগুলোকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেছে। তারা মোট কথা সবকিছুকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করছে, সায়েন্সকে তারা মিসআন্ডারস্ট্যান্ডিং করছে না, তারা তো সায়েন্সের প্রতিনিধিত্ব করছে। এই সাম পিপল তারা সায়েন্সের ধারক এবং বাহক। সো সায়েন্সকে তারা কিভাবে মিসআন্ডারস্ট্যান্ড করে? এই নাম্বারে চলে আসি আমরা, ভিউ অফ হিউম্যান মোটিভেশন। এখানে বলা হলো যে তারা কেন রেটরিকের সমালোচনা করে, কারণ হিউম্যান মোটিভেশন অর্থাৎ হিউম্যান ইন্সপায়ারেশন সম্বন্ধে তাদের যে থিওরি, এই থিওরি তাদের ভুল। অন্য কথায় হিউম্যান মোটিভেশন সম্বন্ধে তাদের কোনো ভিউ নেই, হিউম্যান মোটিভেশন সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই। তারা জানে না একটা মানুষ ইমোশনালি ইনফ্লুয়েন্স না হলে সে কোনো ভালো কাজে উদ্যমী হতে পারে না। তাই বলা যায় এই সাম পিপল যারা আছে তাদের হিউম্যান মোটিভেশনের ব্যাপারে তাদের ভিউ অস্বচ্ছ, এবং হিউম্যান মোটিভেশনের ব্যাপারে তাদের আসলেই কোনো ধারণা নেই। তারা বরং হিউম্যানকে মোটিভেশনাল বিইং মনে করে না, মোটিভেশনাল ক্রিয়েচার মনে করে না, তাই হিউম্যানকে মনে করে একটা মেশিনারি ক্রিয়েচার। ঠিক আছে, তাই থ্রি এর হবে ই নাম্বার। এই কারণে তারা কি করে, রেটরিকে ডিসপারেজ করে, কারণ তারা হিউম্যান মোটিভেশনে বিশ্বাসী না, তারা হিউম্যান মেশিনে বিশ্বাসী। 4 নম্বরে বলা আছে the passage suggests that a speech, তাহলে আমাদের 3 আনসারটা আমি আরেকবার বলি। 3 আনসার হবে আমাদের ই নাম্বার, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। 4 নম্বরে ফিরে আসি, the passage suggests that a speech that attempts to persuade people to act is likely to fail if it does not. বলা হলো যে কোনো ভাষণ, যে ভাষণের উদ্দেশ্য মানুষকে ইন্সপায়ার করা, তাকে বুঝিয়ে রাজি করা, তাকে কোনো একটা কাজে উদ্যমী করা, এই ভাষণের মূল উদ্দেশ্য অবশ্যই ফেল করবে। অর্থাৎ স্পিকার তার স্পিচ দিয়ে পাবলিককে মোটিভেট করতে পারবেন না, পাবলিক ইন্সপায়ার করতে পারবেন না, নিচের কোন জিনিসটি না থাকলে। তাহলে আমরা অপশন থেকে বের করবো যে নিচের কোন জিনিসটা না থাকলে একজন স্পিকার তার স্পিচ দিয়ে পাবলিককে মোটিভেট করতে পারবেন না। ঠিক আছে, এই নাম্বার চলে আসি, যদি তিনি কি না পারেন, ডিস্টোর্ট দ্য ট্রুথ আ লিটল। প্যাসেজের মধ্যে রাইটার খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে অনেকেই মনে করে যে রেটরিক হচ্ছে সত্যকে পরিবর্তন করে, এটা যুক্তিবাদীদের ধারণা, কিন্তু রেটরিক আসলে সত্যকে কখনোই পরিবর্তন করে না, রেটরিক মিথ্যা কথা বলে না। একদল লোক আছে যারা ভুল মনে করে, যারা মনে করে কবিতা গান এরা সত্যকে পরিবর্তন করে। তো এর সাথে প্যাসেজের ইনফরমেশন সাংঘর্ষিক। আর প্যাসেজে বলা আছে যে আপনি মানুষকে মোটিভেট করার জন্য ট্রুথকে ডিস্টোর্ট করার দরকার নেই, অর্থাৎ মিথ্যা কথা বলে মানুষকে মোটিভেট করার দরকার নেই, বরং মানুষের ইনফ্লুয়েন্স করতে হবে তার ইমোশনাল লেভেলে, তার সাইকোলজিক্যাল লেভেলে আপনি তাকে ইনফ্লুয়েন্স করবেন। বি নাম্বার, আপিল টু দ্য সেলফ ইন্টারেস্ট। এটাও লেখকের যে কথা তার বিরুদ্ধে যায়। প্যাসেজে আমাদের খুব ক্লিয়ারলি বলা ছিল যে রেটরিক হচ্ছে যত হিউম্যানিটেরিয়ান সাবজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে বেশি হিউম্যানিস্টিক। নিশ্চয়ই আপনি মনে আছে, এই যে বলা আছে মোস্ট হিউম্যানিস্টিক অফ দ্য হিউম্যানিটিস, অর্থাৎ এটা কখনো ব্যক্তি স্বার্থ চিন্তা করে না। সাহিত্য, গান, কবিতা এর উদ্দেশ্য হচ্ছে সমাজকে অনুপ্রাণিত করা। তাই আমাদের যে বলা আছে আপিল টু দ্য সেলফ ইন্টারেস্ট, অর্থাৎ ব্যক্তি স্বার্থ নিয়ে কাজ করা। এই ব্যক্তি স্বার্থ নিয়ে কথা না বললে একজন স্পিকার মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবেন না, এটা পুরোপুরি ভুল কথা। আর প্যাসেজে বলা আছে ব্যক্তি স্বার্থ নিয়ে কখনো কাজ করা হয় না, বরং রেটরিক যেটা করে একটা হিউম্যানিস্টিক ভিউ নিয়ে আসে এবং মানবতাবাদী চিন্তা, পরার্থবাদী চিন্তা, অপরের কল্যাণের চিন্তা নিয়ে আসে। এ আর বি দুটোই প্যাসেজের অপোজিট ইনফরমেশন। এরপর আমরা চলে আসি ডি নাম্বারে। ডি নাম্বারে বলা আছে কনসিডার দ্য লজিক অফ আদার পয়েন্টস অফ ভিউ। বললো যে তিনি যদি লজিকের ব্যাপারে একমত না হন, তাহলে এখানে লজিকের উপর প্রাধান্য দেওয়া হচ্ছে, পড়ে দেখুন। অথচ প্যাসেজে বলা আছে আপনি যখন মানুষকে মোটিভেট করবেন, ইন্সপায়ারেশন দিবেন, তখন আপনার লজিক্যাল আর্গুমেন্ট দরকার, কিন্তু লজিক আপনার বেসিস হবে না, বরং ইমোশন আপনাকে প্রাধান্য দিতে হবে।
তাহলে এটাও প্যাসেজের সাথে সাংঘর্ষিক। তারপর এই নাম্বারে বলা আছে show how an immediately desirable action is consistent with timeless principles। এই লাইনটার অর্থ হচ্ছে ইমিডিয়েটলি ডিজায়ারেবল অ্যাকশন, যেজন স্পিকার বক্তব্য দিচ্ছেন, পাবলিক স্পিকার, তিনি কোন একটা কাজের কথা বললেন যেটা ইমিডিয়েটলি লোকজন করবেন। এই কাজ করার মাধ্যমে তিনি লোকেরা টাইমলেস প্রিন্সিপাল হয়ে থাকবেন, অর্থাৎ তিনি ইতিহাসে টাইমলেস হয়ে থাকবেন, স্মরণীয় হয়ে থাকবেন। তাহলে এটা চলে গেছে নীতিবাক্যের মধ্যে। এখানে বলা হচ্ছে ইয়ের সোজা কথা হচ্ছে এরকম যে টাইমলেস প্রিন্সিপালস বা নীতিবাক্য আপনি যদি মানুষকে না শোনান তাহলে আপনি তাদেরকে মোটিভেশন করতে পারবেন না, সেক্ষেত্রে একজন স্পিকার ব্যর্থ হবে। প্যাসেজে কোথাও বলা নেই যে একজন সফল স্পিকারের জন্য তাকে নীতিবাক্য বলতে হবে। তাহলে এটাও প্যাসেজের আউট অফ কনটেক্সট। এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে প্যাসেজের রাইটার যেগুলোর সাথে এগ্রি করেন না আপনিও সেগুলো এগ্রি করতে পারবেন না, ইভেন ইফ আপনার কাছে মনে হয় যে এটা তো ঠিক যে নীতিবাক্য দিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করা যায়। প্যাসেজে বলা হয়েছে নীতিবাক্য দিয়ে না, বরং তার ইমোশনাল লেভেলে, তার সাইকোলজিক্যাল লেভেলে, তার মেন্টাল ফিলিংসকে আপনি প্রভাবিত করবেন। সেই কথাটা বলা আছে সি নাম্বারে। অ্যাড্রেস লিসেনার্স ইমোশনস, অর্থাৎ সরাসরি তার ইমোশনকে অ্যাড্রেস করা, অর্থাৎ হিট করতে হবে। অ্যাজ ওয়েল এজ দ্যার ইন্টেলেক্ট, অর্থাৎ তার বুদ্ধির জগৎ বা যুক্তির জগৎকেও হিট করবে। আমরা একটু পরে আসি, স্পিকার বা কবিতা, গল্প, সাহিত্যিক, গান গায়ক যখন লেখেন তখন সেখানে যেমন লজিক থাকে, কিন্তু লজিকটা থাকে আন্ডারলাইন, অন্তর্নিহিত, অর্থাৎ ইলজিক্যাল কথা বলে ইমোশন যদি শুধু আপনি থাকেন কোন পাবলিক স্পিকারের স্পিচে, মানুষ স্টেজ ছেড়ে পালিয়ে যাবে। তো একজন পাবলিক স্পিকারের কথায় ইমোশন থাকে, বাট এট দ্য সেম টাইম আন্ডারলাইন হিডেন লজিক থাকে। সেই লজিকগুলো তার ইন্টেলেক্টকে আঘাত করে, আর বাহ্যিক তার কথা বলার যে ভঙ্গি এবং উদ্দীপনা সেটা তার ইমোশনকে প্রভাবিত করে। তো এটাই বলা হয়েছিল প্যাসেজে একজন সার্থক স্পিকারের কাজ, ঠিক আছে, যে তিনি উভয়টাকেই প্রাধান্য দিবেন। সো এখানে অলরেডি আমরা দেখেছি যে পারসুয়েসিভ ডিসকোর্স কি করে। পারসুয়েসিভ ডিসকোর্স কি করে আমরা দেখি, এই যে আমি আন্ডারলাইন করছি, হাউ পিপল মে রিঅ্যাক্ট ইমোশনালি। এই লাইনটাকেই প্যারাফ্রেজ বা একটু ঘুরিয়ে লিখছে অ্যাড্রেস লিসেনার্স ইমোশনস। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে মূল কথা। আর একটু আগে বলা আছে সেখানে লজিক থাকবে না এমন না, আমরা একটু আগে লাইনে পড়েছি লজিক্যাল আর্গুমেন্ট ইজ দ্য প্লট, অর্থাৎ এর ভিত্তিতে লজিক্যাল আর্গুমেন্ট থাকবে। তো পাবলিক স্পিচ দেওয়ার সময় লজিক্যাল আর্গুমেন্ট থাকবে, কিন্তু কথা বলার মধ্যে যে ভঙ্গিমা, বাচন ভঙ্গি, শব্দ ভঙ্গি, উচ্চারণ ভঙ্গি এবং স্পিকারদের সাথে ইন্টারঅ্যাকশন, সেখানে ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট থাকবে। তাই 4 এর आंसर হচ্ছে সি। আমরা 5 এ চলে আসি। 5 the passage suggests that to consider people as thinking machines is to consider them as key। চলে আসি, এটাকে আমরা কি হিসেবে কনসিডার করব। যখন বলা হচ্ছে যদি আমি মানুষকে থিংকিং মেশিন হিসেবে কনসিডার করি, এর মানে তাদেরকে কি হিসেবে কনসিডার করা। সহজ কথায় প্যাসেজ পড়ে আপনারা কি বুঝেছেন বা আমরা আসলে কি চিন্তা করতে পারি। বলা আছে যে মানুষকে যদি থিংকিং মেশিনে চিন্তা করি তার মানে তার মধ্যে মন নেই, তার মধ্যে ইমোশন নেই, সে হাসতে পারে না, সে কান্না করতে পারে না, তার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, তার ফ্যামিলি নেই, কোনো অ্যাটাচমেন্ট নেই, কোনো রিলেশন নেই। এই কথাগুলো কিন্তু প্যাসেজে বলা আছে। আমরা তাহলে এই ধরনের কনটেক্সট দেখব, এট দ্য সেম টাইম দেখব এই কথাটা কোন লাইন থেকে নেওয়া হয়েছে, থিংকিং মেশিনের কথা কোন লাইন থেকে নেওয়া হয়েছে। আমি দেখাচ্ছি। আমাদের এখানে বলা আছে, আমরা দেখব যে আমাদের এখানে দেওয়া আছে থিংকিং মেশিনের লাইনটা। তো এই লাইনটা পড়ে আপনাকে উত্তর বের করতে হবে। উই আর নট মিয়ারলি লজিক্যাল থিংকিং মেশিন। আমরা শুধু কম্পিউটারের মতো একটা গাড়ির মতো লজিক্যাল মেশিন নই। আমরা এমন প্রাণী নই যে লজিক্যাল মেশিন। তাহলে আমরা কেমন? আমরা টাইম এবং স্পেস আছে আমাদের মধ্যে, এবং এটা আমি ব্যাখ্যা করেছিলাম যে আমরা সময়ের আবর্তে যত আমরা বড় হই আমাদের মাইন্ডে অনেক এক্সপিরিয়েন্স সেট হয়। সেই কারণে রাস্তায় একটা অসুস্থ মানুষ বা একটা অ্যাক্সিডেন্ট দেখলে আপনার মন খারাপ হয়ে যায়, আপনার চোখে পানি চলে আসে। এবং আমরা বাস্তব জগৎ থেকে, বিভিন্ন স্থান থেকে আমরা এক্সপিরিয়েন্স, অনুভূতি, ইমোশন এগুলো নেই আমরা। তাহলে আমরা এই লাইনকে যদি বেস করি আমরা দেখব যে মানুষকে যদি কম্পিউটারের মতো থিংকিং মেশিন ধরা হয় তাহলে ইনফ্যালিবল ইন দেয়ার রিজনিং। এই কথা কিন্তু সত্যি যে যদি কম্পিউটার মেশিনের মতো ধরা নেই তাহলে তার রিজনিং করার সময় কোনো ভুল করে না। হ্যাঁ, মেশিন তো ভুল করে না, কিন্তু এই ইনফরমেশন কিন্তু আপনার এই লাইনে দেওয়া নেই। তাই আপনি এই ইনফরমেশন যদিও ঠিক আছে যে একটা থিংকিং মেশিন, একটা মেশিন ভুল করতে পারে না রিজনিং এ, তাহলে তো মানুষ মেশিনের মতো ভুল করতে পারে না। বাট এই ইনফরমেশন আদৌ প্যাসেজে দেওয়া নেই। প্যাসেজে বলা আছে আপনি থিংকিং মেশিন হলে আপনার মধ্যে এক্সপিরিয়েন্স নেই, ইমোশন নেই। আপনাকে সেই লাইনটি খুঁজে বের করতে হবে যেটা অথর আমাদেরকে বলেছেন।
তো অথর আমাদেরকে কি বলেছেন, লায়ার্স রাদার দেন অনেস্ট পিপল, এটাও বলেননি। অথর কাদেরকে লায়ার বলছিলেন, সায়েন্টিস্টদেরকে, মানুষকে লায়ার বলেননি, তাহলে এটাও ভুল। মোর কমপ্লেক্স দেন আদার অ্যানিমালস, অথর বলেননি এই লাইনে যে মানুষ, বানর, শিম্পাঞ্জি, কাক, পক্ষী, বাঘ, সিংহ ইত্যাদি যে কমপ্লেক্স অ্যানিমালস, এটা প্যাসেজের কথা বলা নেই। তো আপনি এমন জিনিস আনতে পারবেন না যেটা প্যাসেজের পার্ট নয়। এই জন্য আপনাকে প্যাসেজটা যখন ভালো করে বুঝে গেলাম, প্যাসেজ ইনফরমেশন যেগুলো নাই সবগুলো আমরা বাদ দিয়ে দেবো একে একে, আমাদের চিন্তা করার দরকার নেই। রিপ্লেসেবল পার্টস অফ এ লার্জার সোশ্যাল মেশিন, তো একটা কম্পিউটার যেমন বিভিন্ন পার্ট নেওয়া হয়, সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, না এই ধরনের কথা বলা নেই যে বড় একটা সোশ্যাল মেশিনের ছোট ছোট পার্ট আপনি, এটাও প্যাসেজে বলা নেই। প্যাসেজে বলা আছে কি বিং সেপারেটেড ফ্রম এ হিস্ট্রিক্যাল কনটেক্সট, মানে কি হিস্ট্রিক্যাল কনটেক্সট আপনার আছে। হিস্ট্রিক্যাল কনটেক্সট কিভাবে আছে, আপনি যে ছোট থেকে বড় হয়েছে, আপনার বয়স ধরা যাক 30 বা 35, এই 30 বছর অভিজ্ঞতা আর সঞ্চয় আপনার মনে আছে, সেই ইমোশন আপনার মধ্যে কাজ করবে। তাহলে মানুষকে এই হিস্ট্রিক্যাল কনটেক্সট অর্থাৎ তার অভিজ্ঞতা, তার ইমোশনাল কনটেক্সট, হিস্ট্রিক্যাল বলতে বোঝানো হচ্ছে তার ছোট থেকে বড় হওয়ার কারণে তার মধ্যে যে এক্সপেরিয়েন্সিয়াল কনটেক্সট গ্রো করেছে, সেখান থেকে মানুষকে সেপারেট করা যায় না। কিন্তু মানুষকে মেশিন বলে আপনি সেখান থেকে সেপারেট করছেন, হুইচ ইজ রং। রাইটার সেটাই বলছে। তো এটা এসেছে এই লেখান থেকে যে আপনাকে থিঙ্কিং মেশিন হিসেবে বিবেচনা করা যায় না, কারণ আপনার মধ্যে টাইম এবং স্পেসের জ্ঞান, এক্সপেরিয়েন্স, মেন্টাল ফিলিং সবকিছু আছে। তাই 5 এর আনসার হচ্ছে আমাদের এ। আমরা এবার 6 এ চলে আসি। 6 এ বলা হচ্ছে which of the following persuasive devices is not used in the passage। এই 6 এবং 7 নরমালি আমাদের শেষ দুইটা এমসিকিউ থাকে প্যাসেজের ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং এর উপর, এবং এটা সরাসরি উত্তর প্যাসেজে পাওয়া কঠিন। ঠিক আছে, ইনডিরেক্ট কিছু আনসার আপনি পাবেন। যেমন বলা হচ্ছে নিচের কোন ডিভাইস, ডিভাইস মানে কি একটু বলি। ডিভাইস বলতে বোঝায় টেকনিক। আমরা যেমন অঙ্ক করার সময় বিভিন্ন ফর্মুলা ইউজ করি, রাইটাররাও বিভিন্ন ফর্মুলা ইউজ করে। যেমন তারা অনেক সময় উদাহরণ দিয়ে বোঝান, এক নাম্বার। তারা অনেক সময় মহামনীষীর এক্সাম্পল দিয়ে বোঝান, তারা অনেক সময় রূপক দিয়ে বোঝান, তারা অনেক সময় কবিতা দিয়ে বোঝান, বাস্তব জীবন কাহিনী, ডকুমেন্টারি দিয়ে বোঝান, এগুলোকে বলে ডিভাইস। সো বলা হচ্ছে নিচের কোন ডিভাইস বা টেকনিক আমাদের রাইটার ব্যবহার করেননি। ঠিক আছে, তো আমরা শুরু করি। A sample of an actual speech delivered by an orator. Orator মানে বক্তা। তো অ্যাকচুয়াল স্পিচ কি এখানে আছে? এখানে কি নেলসন ম্যান্ডেলার স্পিচ আছে? নেই। এখানে মার্টিন লুথার দা জুনিয়র তার স্পিচ কি আছে? নেই। তাহলে এখানে কোনো অ্যাকচুয়াল স্পিচ নেই, তাহলে এটা বাদ। 2 নম্বর বলা আছে কোনটা এখানে ব্যবহার করা হয়নি। তো 1 নম্বরটাই ব্যবহার করা হয়নি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি। তারপর আমরা অন্য অপশনগুলো দেখি। দ্য কন্ট্রাস্ট অফ ডিফারেন্ট পয়েন্টস অফ ভিউ, পার্থক্য। কন্ট্রাস্ট মানে হচ্ছে পার্থক্য। তিনি কিন্তু ভাষাকে সায়েন্টিফিক অ্যানালিসিস করলে কি হবে সেটাও দেখিয়েছেন, আর ভাষাকে ইমোশন দিয়ে, রেটরিক দিয়ে ব্যাখ্যা করলে কি হয় সেটাও দেখিয়েছেন। তিনি কিন্তু কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করেছেন, তাই বি নাম্বার সঠিক। দ্য রেপিটেশন অফ কি আইডিয়াস, মূল যে ভাব সেটা বারবার তিনি রিপিট করেছেন। কিভাবে? তিনি প্রথমেই বলেছেন যে সায়েন্টিস্টিক, এটা বলে উনি বলছেন যে না, ভাষাকে সায়েন্স দিয়ে চিন্তা করা যায় না, ভাষার মানুষ আসলে মেশিন না, বারবার উনি একই কথা বলেছেন। সো এই সায়েন্টিস্টিক শব্দ উনি বারবার রিপিট করেছেন, দেখেন। এবং ফিলিংস শব্দটা উনি বারবার রিপিট করেছেন। উনি বলছেন আমাদের মধ্যে ফিলিংস আছে, এই ফিলিংস গণিত দিয়ে পরিমাপ করা যায় না, দাড়ি পাল্লা দিয়ে আপনি মাপতে পারবেন না, মেশিন দিয়ে পরিমাপযোগ্য নয়। তাহলে বারবার তিনি একই আইডিয়া রিপিট করেছেন। ওকে, তাহলে সি নাম্বার সঠিক। দি অ্যানালজি, অ্যানালজি মানে তুলনা, কম্পারিজন দ্যাট সিক্স টু এক্সপ্লেইন লজিক্যাল আর্গুমেন্ট। তিনি এখানে তুলনা করেছেন এবং লজিক্যাল আর্গুমেন্ট দিয়েছেন। তো নিশ্চয়ই প্যাসেজটা পড়ে বুঝতে পেরেছেন তিনি কিন্তু লজিক্যাল আর্গুমেন্ট দিয়েছেন। তিনি দেখেছেন আমাদের মধ্যে ফিলিংস আছে, আমাদের মধ্যে ইমোশনস আছে। তো তিনি যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন কিন্তু তুলনা করার মাধ্যমে। তাই ডি নাম্বার আমরা প্যাসেজে দেখতে পেয়ে আছি। ইভ্যালুয়েটিভ, মূল্যায়ন করেছেন। অবশ্যই তিনি মূল্যায়ন করেছেন, আমি দেখেছি। তিনি একবারই প্রথমে বলেননি যে না, আমরা গণিত দিয়ে, বিজ্ঞান দিয়ে মানুষের মনকে বিবেচনা করতে পারি না। তিনি এটা ডিরেক্টলি বললেই পারতেন, কিন্তু তিনি ইভ্যালুয়েশন করেছেন, তিনি জাজমেন্ট করেছেন। সো ই নাম্বারও রাইটার করেছেন, রাইটার এ নাম্বারটা করেনি। রাইটার কোনো ইতিহাসে কোনো সত্যিকার বক্তব্য এর এক্সাম্পল এখানে দেন। 7 নাম্বার আসবো আমরা, লাস্ট এন্ড ফাইনাল। সাধারণত 7 নাম্বারটা আমাদের সবচেয়ে কঠিন থাকে। আমি আগে বলছি 6 এবং 7 থাকে ভেরি ডিফিকাল্ট, এর মধ্যে 7 মানে নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে একটু বেশি ডিফিকাল্ট হয়ে থাকে। Which of the following best states the author's main point about logical argument? তো এর অর্থ হচ্ছে আমাদের কথা মূলত কি বোঝাতে চেয়েছেন, লেখকের মূল বক্তব্য নিচের কোনটি দ্বারা সবচেয়ে ভালো প্রকাশ পায়। তো এখান থেকে আমরা দেখবো ওয়ান বাই ওয়ান লেখক কোনটা বলেছে কোনটা বলেননি। আমরা ই নাম্বার থেকে শুরু করি। ই নাম্বারে বলা আছে it is essential to persuasive discourse because it deals with universal truths. কোথায় বলা হলো it is essential to persuasive discourse because it deals with universal truth। লেখক কোথাও বলেননি, এই জিনিসটা আপনাকে ভালো করে বুঝতে হবে। ইউনিভার্সাল ট্রুথ মানে কিন্তু নৈতিক সত্য। তো আপনি রেটরিকের মাধ্যমে
নৈতিক মূল্যবোধ জাগ্রত হয়, এটা প্যাসেজে কোথাও বলা নেই। সো ইউনিভার্সাল ট্রুথ বা নৈতিক মূল্যবোধ এটা পারসুয়েসিভ ডিসকোর্স থেকে আসে বা রেটরিক থেকে আসে। পারসুয়েসিভ ডিসকোর্স মানে রেটরিক, ঠিক আছে, যেটা মানুষকে বুঝে রাজি করানো হয়, যেটা মানুষকে ইনফ্লুয়েন্স করা যায়। তো রেটরিকের মাধ্যমে আপনি নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে পারবেন, কথা অসত্য, কথা মিথ্যা, বরং আপনি ইমোশনাল লেভেলে মানুষের আঘাত করতে পারবেন এবং ইমোশনাল লেভেলকে তাকে জাগিয়ে তুলতে পারবেন সত্যিকার মধ্যে, এবং তাকে দিয়ে ভালো কাজ করাতে পারবেন। ডি নাম্বারে বলা হচ্ছে ইট ইজ দ্য লোয়েস্ট অর্ডার অফ ডিসকোর্স, অর্থাৎ ডিসকোর্স শব্দের অর্থ হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের যত শাখা আছে এর সবচেয়ে দুর্বল শাখা। তো রেটরিককে কি সবচেয়ে দুর্বল শাখা বলছেন? না, তিনি বলছেন এটা মোস্ট হিউম্যানিস্টিক অফ দ্য হিউম্যানিটিস, তিনি এটাকে 1 নাম্বার প্রায়োরিটি দিয়েছেন। তাহলে এটাও ভুল। তারপর বলেছেন ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট মিনস অফ পারসুয়েডিং পিপল টু অ্যাক্ট এগেইনস্ট দ্য ডিজায়ার্স। এবার বলছেন যে রেটরিকের মাধ্যমে মানুষ তার মনের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে। কিভাবে আমি বুঝলাম? আগেন্স্ট মানে বিরুদ্ধে, দেয়ার ডিজায়ার্স মানে দেয়ার ফিলিংস। তো রেটরিক যখন আপনি কবিতা গান শোনেন, আপনি কি গান মনের ইচ্ছার বিরুদ্ধে শোনেন? কেউই শোনে না। গান শুনতে ভালো লাগলে বন্ধ করে দেন। তাহলে এই কথাটা পুরোপুরি ভুল। রেটরিকের মাধ্যমে মানুষ মনের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে সঠিক নয়, বরং তার মনের ইচ্ছা মোতাবেক কাজ করে। সি নাম্বার ভুল, তাহা মিথ্যা কথা, প্যাসের সাথে কিছুই মিলে না। এই নাম্বার দেখি ইট ইজ স্টেরাইল। স্টেরাইল দিয়ে এটা 12টা বাজিয়ে দিচ্ছে। স্টেরাইল মানে কি? অকেজ, ইউজলেস। প্যাসেজ তো উনি বলছেন যে আর্টস এর যত সাবজেক্ট আছে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট উনি বলে আসছেন। তাহলে স্টেরাইল কেমন হলো? লিটল ইউজ ইন রিয়েল লাইফ, বাস্তব জীবনে কোনো কাজে লাগে না। এই দাবিটা কাদের ছিল মনে আছে? একদল যুক্তিবিদের, বিজ্ঞানীদের, ফিলোসফারদের। ওরা বলতেছিল যে ভাই কবিতা, গল্প, সাহিত্য এদের কোনো দাম নাই বাস্তবে। লিটল ইউজ, লিটল মানে একদমই নেই। তাহলে এই কথা অথর বলেননি, অথর তার উল্টা কথা বলেছেন। দেখতে পাচ্ছেন ACDE চারটাই ভুল ইনফরমেশন দেওয়া। বি নাম্বার দেখি ইট ইজ এন এসেনশিয়াল এলিমেন্ট অফ পারসুয়েসিভ ডিসকোর্স, বুঝাইল যে মানুষকে বুঝিয়ে রাজি করার জন্য, কাজে অনুপ্রাণিত করার জন্য। ডিসকোর্স শব্দের অর্থ স্পিচ। ডিসকোর্স শব্দ দিয়ে অনেক কিছু বোঝায়। ডিসকোর্স শব্দের অর্থ ভাষণ, স্পিচ, লিটারেচার, লেখালেখি, গবেষণা, আলোচনা, ডিসকাশন। তো রেটরিক হচ্ছে মানুষকে বুঝিয়ে রাজি করার একটা লিটারেচার, একটা আলোচনা, একটা সাবজেক্ট, ঠিক আছে। বাট অনলি ওয়ান সাচ এলিমেন্ট। লেখক কিন্তু এটা বলছেন যে হ্যাঁ রেটরিক, লেখক বলেছেন যে রেটরিক অবশ্যই পারসুয়েসিভ ডিসকোর্স একটা এলিমেন্ট, এমন আরো অনেক এলিমেন্ট আছে কিন্তু এটা একটা এসেনশিয়াল এলিমেন্ট, এটা বলা আছে। এটা আমরা দেখতে পাবো যে it is a characterizing feature of rhetoric that it goes beyond this and appeals to the parts of our nature. So এটা একটা পার্ট, একটা এসেনশিয়াল পার্ট। এটাই যে সব লেখক বলেন, লেখক বলছেন যে এখানে লজিক থাকবে, কিন্তু রেটরিক ছাড়া আপনি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবেন না, তাকে মোটিভেশন দিতে পারবেন না। সো রাইটার যখন বলেন এসেনশিয়াল এলিমেন্ট, আমরা তার সাথে এগ্রি করি, ঠিক আছে। তাহলে রাইটারের সাথে এগ্রি করার মতো একটাই মাত্র জায়গা আছে, সেটা হচ্ছে এই লাইনটা। আমাদের অন্য অপশনগুলো সবগুলোই প্যাসেজের কথাকে কন্ট্রাডিক্ট করে। বলতে পারি আমরা এই আলোচনা শেষে যে 7 এর বেস্ট আনসার হচ্ছে বি। তাই আমরা দেখলাম যে জিআরই বুকের যে প্যাসেজগুলো আছে এগুলো ডিল করার জন্য আমাদের শুধু ওয়ার্ড বা ভোকাবুলারি ইম্পর্টেন্ট না, সেন্টেন্স ইন ডেপথ মিনিং গুলো বোঝা দরকার। এবং অনেক সময় দেখেছি আমরা এমসিকিউ গুলো পার্টিকুলার লাইন থেকে দিই। স্পেশালি আমরা প্রথম 1 থেকে 5 দেখেছি প্রত্যেকটা এমসিকিউ পার্টিকুলার লাইন থেকে তুলে দিয়েছে। এভাবে যে কোন লাইন থেকে এমসিকিউটা হলো এটা ধরতে পারলে খুব সহজেই ওই লাইনের মধ্যেই আনসার দেওয়া থাকে, ঠিক আছে।